আজকে শুভ সপ্তমী, সকলকে শারদীয়ার দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। তো এখন তোমাদের সামনে নিয়ে আমি হাজির হয়েছি আমাদের WBPSC দ্বারা আয়োজিত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল 2001-এর কোশ্চেন পেপারের ডিটেল সলিউশন নিয়ে। এটি আমার পার্ট 2। আমি অলরেডি পার্ট 1 তোমাদের সামনে ডিসকাস করেছি। পার্ট 1-এ আমি টোটাল 15টি কোশ্চেন ডিসকাস করেছিলাম, কোশ্চেন নাম্বার 1 থেকে 15 অবধি। তো এখানে আমি আরও রিমেইনিং 25টি কোশ্চেন তোমাদের সামনে ডিসকাস করব, কোশ্চেন নাম্বার 16 থেকে আপ টু 40 অবধি। তো টাইম ওয়েস্ট না করে তো চলো দেখি আজকে কোশ্চেনগুলো কি আছে। তো আজকে যে ফার্স্ট কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 16, যেটা বলেছে দ্য স্পেসিং অফ কাউন্টার ফোর্ট ডিপেন্ডস অন, কাউন্টার ফোর্ট মানে কাউন্টার ফোর্ট ওয়ালের যে কাউন্টার ফোর্ট গুলো থাকে সেটা, ঠিক আছে, কিসের উপর ডিপেন্ড করে? হাইট অফ দ্য ওয়াল, অবশ্যই এটার উপর ডিপেন্ড করে। রিলেটিভ কস্ট অফ স্টিল অ্যান্ড কংক্রিট, এটার উপরেও ডিপেন্ড করে। অ্যালাউয়েবল ইউনিট প্রেসার অফ সয়েল, এটা অবশ্যই ডিপেন্ড করে। তো আমার কারেক্ট অ্যান্সার হবে অল অফ দিস। তোমরা মনে রাখবে আমরা যে কাউন্টার ফোর্টের যে স্পেসিং আছে সেটা আর একটা প্যারামিটারের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে ফর্ম ওয়ার্ক, ঠিক আছে। ফর্ম ওয়ার্কের উপরেও কিন্তু ডিপেন্ড করে, কস্ট অফ ফর্ম ওয়ার্ক, ঠিক আছে। তো অনেকগুলো প্যারামিটারের উপর ডিপেন্ড করে, তো এটার ক্ষেত্রে অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, পোস্ট টেনশন বলেছে। হ্যাঁ, পোস্ট টেনশনিং ইজ কমন ইন স্ট্রাকচার লাইক, তো এটার অ্যান্সার হবে ব্রিজেস, কারণ ইলেকট্রিক পোল মানে হচ্ছে প্রি টেনশন, ঠিক আছে, প্রি টেনশন, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার আমার হয় ডি। স্ল্যাবের ক্ষেত্রে এখানে কি স্ল্যাব সেটা বলেনি, কিছু কিছু ক্ষেত্রে বর্তমানে স্ল্যাবের ক্ষেত্রে পোস্ট টেনশন ইউজ হচ্ছে, রেডিমেড স্ল্যাব, কিন্তু মোস্ট অ্যান্সার হবে ব্রিজেস। নেক্সট 18, ক্যারেক্টারিস্টিক লোড মিনস দ্যাট ভ্যালু অফ দ্য রোড। ক্যারেক্টারিস্টিক লোড বলেছে, ভালো জিনিস। আমরা এতদিন ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রিং পড়ে এসেছি কমপ্লিটে, এটা ক্যারেক্টারিস্টিক লোড কিচ্ছু না। তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিচ্ছি, নোট ডাউন করতে পারো। আমাদের IS 456 যেটা আছে 2000-এ, সেটা পেজ নাম্বার 67-এ কিন্তু ডাইরেক্ট ক্যারেক্টারিস্টিক লোড দেওয়া আছে। তো তোমরা দেখে নিবে, আমি অ্যান্সার বলে দিচ্ছি। তো অ্যাজ পার কোড আমার অ্যান্সার হবে সি, হুইচ হ্যাজ 95% প্রবাবিলিটি। এটা প্রবাবিলিটি হবে, ওয়াই হবে, ঠিক আছে, প্রবাবিলিটি অফ নট বিং এক্সিডেড ডিউরিং দ্য লাইফ অফ দ্য স্ট্রাকচার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, ভালো কোশ্চেন। দ্য এফেক্টিভ ডেপ্থ, এটা ডেপ্থ হবে, ঠিক আছে, একসাথে হবে, ঠিক আছে। দ্য এফেক্টিভ ডেপ্থ অফ আ টি বিম ফর হেভি লোডস ইজ টেকেন অ্যাজ, এখানে টি বিম বলছে, টি বিম বা কন্টিনিউয়াস বিম যেটাই বলুক না কেন, সেটার ক্ষেত্রে তোমরা কিছু জিনিস মনে রাখবে। আমি এখানে দিয়েছি 3টে নোট, তোমরা নোট ডাউন করতে পারো। যদি স্মল লোড বলে তখন এফেক্টিভ ডেপ্থটা জেনারেলি আমার 115 থেকে 1/20 অফ দ্য স্প্যান করা হয়, ঠিক আছে। আর মিডিয়াম লোড হলে 1/12 থেকে 1/15, আর হেভি লোড হলে 1/10 থেকে 1/12। তো এটা একটু কনফিউশন অপশন, যে এবার বলো অপশন অ্যান্সার কোনটা হবে। এটাও হতে পারে, এটাও হতে পারে, কারণ আমার লিমিট কিন্তু 1 থেকে 10 থেকে 1/12 আছে। তো আমার এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে এইটা, মানে এটা অপশন বি, ঠিক আছে। প্রিন্টিং ওঠেনি, তো আমার কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। তার কারণ 1/10 কেন নিলাম না, কারণ আমার যে রেঞ্জ আছে 1/12, এবার আমার একটা কি আছে, এফেক্টিভ ডেপ্থের একটা লিমিটেশন আছে, ডেপ বেশি বাড়ানো যায় না, ঠিক আছে। তো এইটা নিব, আর অটোমেটিক ভাবে আমার যদি ডেপ, যেরকম সাপোজ আমাদের যদি বের হলো সাপোজ 305 পয়েন্ট সামথিং, ঠিক আছে। তো এটা ক্ষেত্রে আমরা অটোমেটিক ভাবে ডেপ্থ একটু বাড়িয়ে 310 নিয়েই নিব, প্রোভাইড করবো, ঠিক আছে। তো সে ডেপ্থ অটোমেটিক ভাবে বেড়েই যাচ্ছে, তার জন্য আমি কমটা নিব, কারণ 1/12 ডিভাইড করলে আমার ডিটা একটু কম বের হবে, আর এটা বের করলে ডিটা বেশি বের হবে, মানে এটা ম্যাক্সিমাম লিমিট হয়ে গেল, ঠিক আছে। তো এটা আমি মিনিমাম লিমিটেই করবো, তো আমার মতে কারেক্ট অ্যান্সার কিন্তু বি হবে। আমরা তাই করি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, ইন দ্য অ্যাক্টিভ স্টেট অফ প্লাস্টিক ইকুইলিব্রিয়াম বিহাইন্ড আর রিটেনিং ওয়াল, দ্য ওয়াল, ঠিক আছে, অ্যাক্টিভ স্টেট বলছে। তো অ্যাক্টিভ স্টেটের ক্ষেত্রে কি হয়, ওয়াল কিন্তু সরে যায়। আমি এখানে ডায়াগ্রাম করেছি, ঠিক আছে, তোমরা এখানে দেখবে এটা আমার রিটেনিং ওয়াল, ঠিক আছে। এবার এইখানে যে ব্যাকফিল আছে, ব্যাকফিল যেটা এর উপরে প্রেশার দেবে সেটা হচ্ছে অ্যাক্টিভ প্রেশার। এবার ডিউ টু অ্যাক্টিভ, ওয়াল কি করে, টেন্স টু মুভ অ্যাওয়ে, ওয়ালের থেকে দূরে সরে যাবে, ঠিক আছে। তো অবশ্যই আমার হবে হচ্ছে মুভস অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাকফিল, অর্থাৎ ব্যাকফিলের থেকে দূরে সরে যাবে। তো কারেক্ট অ্যান্সার এ, মুভস টুয়ার্ড দ্য ব্যাকফিল, যেটা ব্যাকফিলের দিকে করে সেটা কিন্তু প্যাসিভ স্টেটে, সেটা আমরা সবাই জানি, ঠিক আছে। আর ডাজ নট মুভ ইন এনি ডিরেকশন, দ্যাট ইজ অ্যাট রেস্ট কন্ডিশন, ঠিক আছে। অ্যাট রেস্ট কন্ডিশন মানে ওয়ালের কোনো মুভমেন্ট হবে না বা মুভমেন্ট হওয়ার চেষ্টাও করবে না, অ্যাট রেস্ট, ঠিক আছে। ক্লিয়ার? নেক্সট চলো, কোশ্চেন নাম্বার 21, ইফ, এটা আই, হ্যাঁ, আই ইজ দ্য অ্যাঙ্গেল অফ স্লোপ উইথ দ্য হরাইজন্টাল অ্যান্ড পি দ্য অ্যাঙ্গেল অফ শেয়ারিং রেজিস্ট্যান্স, যেটা ইন্টারনাল অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ঠিক আছে, অর্থাৎ শেয়ারিং পি, যেটা আমরা ফাই ধরি, ঠিক আছে, যেটাকে আমরা ফাই ধরি, এখানে পি দিয়ে দিয়েছে। দ্য ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট স্লাইডিং, স্লাইডিং এর এগেনস্ট আমার ফ্যাক্টর অফ সেফটি বের করতে বলেছে, ঠিক আছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেই। আমরা জানি সবসময় ফ্যাক্টর অফ সেফটি গ্রেটার দ্যান 1 হয়, ঠিক আছে। এবার গ্রেটার দ্যান 1 হতে গেলে দ্য রেজিস্টিং এগেনস্ট মানে স্লাইডিং হতে গেলে আমাকে পি গ্রেটার দ্যান আই হতে হয়। পি গ্রেটার দ্যান আই মানে যেটা আমরা জানি ফাই গ্রেটার দ্যান বিটা হতে হয়, মানে অ্যাজ পার আমাদের বই অনুযায়ী, যে ফাই হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, বিটা হচ্ছে আমার হচ্ছে স্লোপিং অ্যাঙ্গেল, ঠিক আছে। এবার স্লোপিং অ্যাঙ্গেলের থেকে যদি ফাই বেশি হয় তাহলে সেটা হচ্ছে স্টেবল বা সেফটি থাকবে, আর যদি ইকুয়াল বা লেস দ্যান হয়ে যায় তখন হচ্ছে আনস্টেবল হয়ে যায়, মানে সেফটি থাকে না। তো সেই হিসাবে এখান থেকে ফ্যাক্টর অফ সেফটি হয় 10 পি বাই 10 আই,
যেটাকে আমরা আমাদের বই অনুযায়ী যেটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পাই tan phi বাই tan বিটা, কিছু কিছু বই tan phi বাই tan i ও লেখা থাকে। তো দেয়ারফর কারেক্ট অ্যান্সার হবে আমার সি। আশা করা যায় ক্লিয়ার। নেক্সট 22, নেগেটিভ স্কিন ফ্রিকশন অন পাইল মে অকার। ভালো কোশ্চেন, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এ পাইলের থেকে নেগেটিভ স্কিন ফ্রিকশন। ঠিক আছে, নেগেটিভ স্কিন ফ্রিকশন আমরা সবাই জানি নেগেটিভ স্কিন ফ্রিকশন কি। চলো তাও তোমাদেরকে একটু বলে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নিতে পারো বা স্ক্রিনশটে নিতে পারো। দিস ইজ দ্য ডেফিনেশন অফ দ্য নেগেটিভ স্কিন ফ্রিকশন। নেগেটিভ স্কিন ফ্রিকশন ইজ নাথিং বাট আ ডাউনওয়ার্ড shear drag or downward force acting on the pile surface due to the relative downward movement of soil strata surrounding the pile. That is called negative skin friction. And the causes of negative skin friction are mainly four. 1, 2, 3, 4. Okay. Due to these four reasons, the negative skin frictions occurs around the pile. The first reason is when the surrounding compressive soil has been recently filled. Main point. And second point is if the fill material is obviously loose and cohesionless soil. And third one is obviously by lowering the groundwater table, which increases the effective stress causing consolidation of the soil with resultant settlement and friction force being developed on the pile in the opposite direction. And last one is it also occurs when the fill is over the pit or a soft clay stratum. So these forces are the main reason for the negative skin friction. So let's see the option. The first option is the pile is pulled up. No. The soil around, this will be around D. The soil around the pile is still. No. The pile is a board pile. No. The soil around the pile is recently filled. Obviously this is the first reason. Okay, therefore correct answer will be D. So let next question number 23 কি বলেছে, the intensity of vertical pressure at a depth z directly below a vertical point load p is given by। ঠিক আছে, এটা হচ্ছে আমাকে বোসিনেক্স ইকুয়েশনের কনসেপ্টে করতে হবে, অপশন থেকে বুঝিয়ে গেছি, তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লেট আস কনসিডার আ পয়েন্ট suppose p now I have to find out the vertical stress at point p due to the acting of point load q at the ground surface. Okay, the depth of the point p is z and the radial distance will be r. Then as per Bosiknes theory, the vertical stress will be q by z square into ip. Ip is the Bosiknes influence factor or Bosiknes point load factor, where I equal to or ip equal to 3 by 2 pi z by r whole to the power 5. Or we can write that this is the simplest form 3 by 2 pi 1 by 1 plus r by z square by 5 by 2. এবার আমাকে কি বলেছে, ভার্টিক্যাল প্রেসার এট জেড ডেট বিলো দা ভার্টিক্যাল পয়েন্ট লোড। বিলো দা ভার্টিক্যাল পয়েন্ট লোড মিন্স এই জায়গাটাতে বের করতে বলেছে, অর্থাৎ পি পয়েন্টটা এইখানে। তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে, দেয়ারফর আর ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এইখানে আমি আর যদি 0 বসিয়ে দেই তাহলে আমার এই ফ্যাক্টরটা অর্থাৎ আইপি যেটা আছে সেটা অনলি হয়ে যায় 3 বাই 2 পাই। ঠিক আছে, তো এই জায়গার অনুযায়ী তাহলে আমি কি পাবো, 3 বাই 2 পাই, ঠিক আছে, ইন্টু কিউ বাই জেড স্কোয়ার। তোমরা ক্যালকুলেটর করো, 3 বাই 2 পাই কে মারলে অ্যান্সার বেরোয় 0.4775। তো কারেক্ট অ্যান্সার আমার হবে বি। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 24, দ্য ম্যাক্সিমাম সেটেলমেন্ট অফ র্যাপ, একসাথে হয়, র্যাপ ফাউন্ডেশন অন স্যান্ড শুড বি লিমিটেড টু দ্য ফলোইং ভ্যালু। ঠিক আছে, র্যাপ ফাউন্ডেশনের ম্যাক্সিমাম সেটেলমেন্ট বলেছে। চলো তোমরা স্ক্রিনশট নিতে পারো বা নোট ডাউন করতে পারো। আমি এখানে তোমাদের একটা ইনফরমেশন দিয়েছি যে আমাদের অ্যাকর্ডিং টু IS 2950/1965 অনুযায়ী আমার ম্যাক্সিমাম ডিফারেন্সিয়াল, এটা তোমাদের কাজে লাগবে, তো ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হয় ক্লের জন্য 40 mm আর স্যান্ডি সয়েলের জন্য 25 mm। সেটেলমেন্ট আমরা জানি ক্লেতে বেশি হয়, স্যান্ডে কম হয়। স্যান্ডের জন্য 25, কারণ সেটেলমেন্ট হয় ম্যাক্সিমাম ডিউ টু কনসোলিডেশন, অর্থাৎ কনসোলিডেশন সেটেলমেন্ট। ঠিক আছে, এবার আমাদের কোশ্চেন অনুযায়ী ম্যাক্সিমাম সেটেলমেন্ট যেটা বলেছে, র্যাপ ফাউন্ডেশন যদি ক্লেতে হয় 65 থেকে 100, অবভিয়াসলি বেশি, আর স্যান্ড হলে 40 থেকে 65 এর হয়। এবার আমার কোশ্চেনে কিন্তু কি বলেছে, on sand, therefore correct answer will be 40 to 65. Clear? So correct answer will be B. Let's next question number 25, the minimum gradient that is to be, এটা B হবে BE, provided on a road, minimum gradient বলছে, আমরা জানি মিনিমাম একটা গ্রেডিয়েন্ট দিতে হয় লংজিটিউডাল ডিরেকশনে ড্রেনেজ পারপাসের জন্য। লংজিটিউডাল ড্রেনেজ, কারণ সাইড ড্রেনেজ তো আমরা ক্যাম্বারের জন্য, ঠিক আছে, এবার লেংথ ওয়াইজ আমার ড্রেনেজ দরকার আছে, যেহেতু রোডের পাশ দিয়ে একটা ড্রেন থাকে। ঠিক আছে, তো আমার লংজিটিউডাল ড্রেনেজ পারপাসের জন্য
আমার মিনিমাম গ্রেডিয়েন্ট দিতেই হয়। তো এটা কারেক্ট অ্যান্সার হবে বি, 0.5%। অনেকে 5% করে দেবে, এটা কিন্তু হবে না, 0.5% হবে। নেক্সট 26, দ্য অ্যাবসলিউট মিনিমাম রেডিয়াস অফ হরাইজন্টাল কার্ভ। অ্যাবসলিউট মিনিমাম রেডিয়াস জানতে চেয়েছে, একটু কনফিউজিং টাইপের কোশ্চেন, বা আমি বলতে পারি অপশন। কিরকম? তো চলো তোমাদেরকে আমি প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি যে অ্যাবসলিউট মিনিমাম রেডিয়াস কি করে বের করে। ই প্লাস এফ ইকুয়াল টু ভি স্কয়ার বাই 127 আর, এটা আমরা জানি সুপার এলিভেশনের ফর্মুলা, যেখানে ভি হচ্ছে ডিজাইন স্পিড ইন কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তো এইখান থেকে আমরা বলতে পারি দেয়ারফর আর মিনিমাম রেডিয়াস অফ হরাইজন্টাল কার্ভ হয় ভি স্কয়ার বাই 127 ই প্লাস এফ। এটা হচ্ছে আমার ফর্মুলা। এবার অপশনে নেই। ঠিক আছে, তো এবার কি করতে হবে, আমাকে করতে হবে ফর প্লেন অ্যান্ড রোলিং টেরাইনের জন্য আমরা ভ্যালু জানি। ফর প্লেন অ্যান্ড রোলিং টেরাইনের জন্য ই এর ভ্যালু ম্যাক্সিমাম 0.07 আর এফ এর ভ্যালু 0.15। তো এটা যদি আমি বসিয়ে দিই, আর মিন পাই 27.9, অর্থাৎ ভি স্কয়ার বাই 27.3 আমরা বলতে পারি, যেটা এটা 27.3, হ্যাঁ এটা পয়েন্ট হবে। তাহলে এই অপশনটাই আমরা নিতে পারি ফর প্লেন এবং রোলিং টেরাইন। এবং আমাদের কিছু না বললে আমরা ডিফল্ট হিসেবে প্লেন এবং রোলিং টেরাইনটাকেই ধরে নিই। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ। আশা করা যায় ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, question number 27, the compensated gradient on a horizontal curve of 100 meter radius if the ruling gradient provided on the road is 4%। ruling gradient কিন্তু 4% দিয়ে দিয়েছে। তো চলো প্রথমে গ্রেড কম্পেনসেশন বের করে, as per theoretical formula 30 plus r by r আমরা সবাই জানি, ভ্যালু বসিয়ে দিলে আমার 1.3% বের হয়, এবং as per IRC it will not be more than 75 by r। তো এটা করলে 0.75% বের হয়, তাহলে এর থেকে বড় হতে পারবে না। therefore provided গ্রেড কম্পেনসেশন করতে হবে 0.75%। ঠিক আছে, তাহলে এবার প্রোভাইডেড কম্পেনসেটেড গ্রেডিয়েন্ট কি হবে, তাহলে রুলিং গ্রেডিয়েন্ট মাইনাস গ্রেড কম্পেনসেশন। তো 4 মাইনাস করলে 3.25, অবভিয়াসলি লেস দ্যান 4%। এবার আমাদের আইআরসি কোড কি বলেছে, 4% এর থেকে কম হলে আমার গ্রেড কম্পেনসেশন লাগে না। ঠিক আছে, অর্থাৎ তাহলে মানে আমার কম্পেনসেটেড গ্রেডিয়েন্ট 4%ই অ্যান্সার হবে। আশা করি ক্লিয়ার। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমার ডি। ঠিক আছে, অনেকেই ভুল করে কি করবে, 3.25 অ্যান্সার করে দিবে, এটা কিন্তু হবে না। ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। Question number 28, the total reaction time for an average driver for normal cessation। normal cessation জন্য average reaction time চেয়েছে ড্রাইভারে। আমরা জেনারেলি জানি 2 থেকে 3 সেকেন্ড হয় average reaction time, এবং as per IRC অনুযায়ী for stopping side distance মানে SHD এর জন্য আমার রিঅ্যাকশন টাইম হয় average 2.5 সেকেন্ড, আর OHD এর জন্য ওভারটেকিং সাইড ডিস্টেন্সের জন্য আমার হয় 2 সেকেন্ড। ঠিক আছে, তো চলো অপশন দেখি। তো অপশন আমার ডি নিতে হবে, 2 সেকেন্ড। ঠিক আছে, ক্লিয়ার। অনেকে 3 সেকেন্ড করবে, ঠিক আছে, এইটা হবে না, মোর অ্যাকুরেট অ্যান্সার হবে 2 সেকেন্ড। ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন 29, দ্য গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন অফ ফিল্টার ম্যাটেরিয়াল ফর আ হাইওয়ে ড্রেনেজ ইজ বেসড অন পাইপিং রেশিও। ভালো কোশ্চেন, এটা সয়েল মেকানিক্সেও আছে। ফিল্টার ম্যাটেরিয়াল চুজ করার জন্য বা ফিল্টার চুজ করার জন্য ইউজ করা হয় পাইপিং রেশিও। তো চলো দেখিয়ে দিই তোমাদের যে পাইপিং রেশিওটা কি। ঠিক আছে, পাইপিং রেশিও হচ্ছে D15 ফিল্টার বাই D85 বেস ম্যাটেরিয়াল, অর্থাৎ ফিল্টার ম্যাটেরিয়ালের D15 পার্টিকেল সাইজ, আর যেটা বেস ম্যাটেরিয়াল আছে তার D85 পার্টিকেল সাইজ, যেটা 4 থেকে 5 এর কম হতে হয়। ঠিক আছে, আর আরেকটা যেটা ফিল্টার ম্যাটেরিয়ালের ক্ষেত্রে প্যারামিটার ইউজ করা, সেটা হচ্ছে পারমেবিলিটি রেশিও, যেটা হচ্ছে D50 বাই D50। D50 হচ্ছে ফিল্টার ম্যাটেরিয়ালে আর D50 হচ্ছে বেস ম্যাটেরিয়ালে, এবং এটা 4 থেকে 5 এর বেশি হতে হয়। ঠিক আছে, তো এখানে আমার কি বলেছে, পাইপিং রেশিও, তো 4 থেকে 5 এর কম হবে, তো অপশন দেখে নিই, তো ফার্স্ট অপশনটাই হবে লেস দেন 5। ঠিক আছে, আর বাকি অপশন হবে না। আশা করা যায় ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30, ভালো কোশ্চেন। দ্য নমিনাল সাইজ অফ মডুলার ব্রিক। ঠিক আছে, সব পরীক্ষাতেই আসে। এটার অ্যান্সার হবে 20 বাই 10 বাই 10 সেন্টিমিটার। এইটা অনেকে বলবে 19 বাই 9 বাই 9 করবে, এটা হচ্ছে এমনি স্ট্যান্ডার্ড সাইজ অফ ব্রিক, কিন্তু এখানে মডুলার ব্রিক বলেছে, নমিনাল সাইজ অফ মডুলার ব্রিক, তো অবশ্যই এইটা করা হয়, কারণ এইটা মানে হচ্ছে মর্টারটাকে কনসিডার করে। নেক্সট 31, র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্ট কন্টেন্টস। ভালো কোশ্চেন, র্যাপিড হার্ডেনিং বলেছে, তো এটার ক্ষেত্রে অ্যান্সার হবে বি। কারেক্ট অ্যান্সার হবে বি। অনেকে সি করবে, সি কিন্তু হবে না। কেন হবে না, চলো বলে দিই। আমরা জানি র্যাপিড হার্ডেনিং এর আরেক নাম হচ্ছে র্যাপিড স্ট্রেংথ গেইন সিমেন্ট, যেটা স্ট্রেংথটাকে গেইন করে র্যাপিডলি, তার মানে ও হাই C3S কন্টেন্ট করে, কারণ C3S অর C2S যেটাই হয় না এস। ঠিক আছে, এস প্রপার্টিটা হচ্ছে স্ট্রেং গেইন করা প্রপার্টি, আর সেটিং আরেকটা হয় যেটাকে র্যাপিড সেটিং বা কুইক সেটিং বলে, সেটিংটাই হচ্ছে অ্যালুমিনা প্রপার্টি, অর্থাৎ C3A। তো আমার কুইক সেটিং সিমেন্টে বা র্যাপিড সেটিং সিমেন্টে C3 এটা ম্যাক্সিমাম থাকে। ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 32, ভালো কোশ্চেন। অ্যান্টি সাইফোনাস পাইপ ইজ ইউজ। অ্যান্টি সাইফোনাস পাইপ, চলো তোমাদের একটু বলে দেই অ্যান্টি সাইফোনাস পাইপটা কি। ঠিক আছে, অ্যান্টি সাইফোনাস পাইপ মিন্স এনি পাইপ প্রোভাইডেড ইন কনজাংশন উইথ আ ট্র্যাপ, ঠিক আছে, ইন দ্য স্যানিটারি ফিটিং টু প্রিভেন্ট দ্য আনসিলিং অফ দ্য ট্র্যাপ বাই সাইফোনেস অর ব্রেক প্রেশার। ব্রেক বা প্রেশারে যে সাইফোনিক অ্যাকশনটা আছে সেটাকে আনসিলিং করার এগেনস্টে প্রিভেন্ট করে। ঠিক আছে, কারণ ব্যাক সাইফোনিক
যেটা হয় সেটা আমরা কি করে ব্রেক করে ওয়াটার সেলটাকে, ঠিক আছে। তার জন্য ওইটাকে প্রিভেন্ট করার জন্য অ্যান্টিসাইক্লোনিস পাইপ ইউজ করা হয় ট্র্যাপের জংশনে, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার কি হবে? হবে না। সয়েল পাইপ প্রোভাইড ভেন্টিলেশন অফ এয়ার ইন দ্য টয়লেট হবে না। প্রিভেন্ট ফাউল স্মেল ফ্রম দ্য এন্টারিং দ্য টয়লেট হবে না। বেস্ট অ্যান্সার হবে প্রিজার্ভ দ্য ওয়াটার সেল অফ ট্র্যাপ, ট্র্যাপের ওয়াটার সিলটাকে প্রিজার্ভ করে, ঠিক আছে। ভেরি গুড। নেক্সট কোশ্চেন নাম্বার 33, দ্য ক্রিটিক্যাল পার্ট ইজ, না এটা ইন হবে, ইন পার্ট নেটওয়ার্ক ইজ দ্য ওয়ান ফর হুইচ, অবভিয়াসলি কারেক্ট অ্যান্সার হবে সি। আমরা জানি এক্সপেক্টেড টাইম এস্টিমেট অফ দ্য অ্যাক্টিভিটিস উইল বি লার্জ, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার সি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 34, a semicircular arch is 30 cm thick, 60 cm wide and has a span of 2 meter. The quantity of arch masonry is, estimation costing এর কোশ্চেন, কিছু না, চলো ক্যালকুলেশন দেখাচ্ছে। এটা আমি একটা আর্চ ড্র করেছি, তার স্প্যান হচ্ছে এস, স্প্যানটাকে ইনার পোর্শনটাকে স্প্যান হিসাবে ধরাই আর্চে, ঠিক আছে। আর টিটা হচ্ছে আমি থিকনেস দিয়েছি, তো অ্যাজ পার কোশ্চেন টি হচ্ছে আমার 30 সেন্টিমিটার মানে 0.3 মিটার। উইথ দেওয়া হচ্ছে, ডায়াগ্রামে আমি দেখাতে পাচ্ছি না পিছনের দিকে, সেটা হচ্ছে 60 সেন্টিমিটার মানে 0.6 মিটার, ওকে। আর স্প্যান দেওয়া আছে 2 মিটার, যেটাকে আমি এসডি ডিনোট করেছি। তো এইখানে আমাকে কি বের করতে হবে? আর প্রথমে আর মানে হচ্ছে স্প্যান বাই 2, স্প্যানের হাফ হয়ে যাবে, তো আর 1 মিটার। এবার আমাকে কি করতে হবে? এটা ভলিউম বের করতে গেলে আমার মিডিয়াম মানে সরি মিন আর লাগবে। মিন বলতে সেন্টার লাইন বরাবর যেটা থাকে সেটা হচ্ছে আর মিন। তো আর মিন বের করতে গেলে আর প্লাস থিকনেসের হাফ, তো এটা বের হয় আমার। আর সেই হিসাবে আমার যে পেরিমিটারটা আছে, সে পেরিমিটারটা কি হবে? মিন পেরিমিটার বা মিন লেন্থ সেন্টার বরাবর। আর এল এম দিয়ে যেটা ধরেছি, এল এম, তাহলে আমার কি হবে? পাই আর এম, ঠিক আছে। ফুল সার্কেল হলে 2 পাই আর হয়, হাফ সার্কেল মানে পাই আর, এবং মিন রেডিয়াস নিয়ে লেন্থটাকে বের করতে হবে, এটা এলএম। তো এবার কোয়ান্টিটি অফ আর্চ মেশিনারি কি হবে? এলএম মানে মিন লেন্থ ইনটু উইথ ইনটু থিকনেস করলে আমার অ্যান্সার এটা বের হয়। আশা করা যায় ক্লিয়ার। 0.65, চলো দেখি কোনটা। তো আমার কারেক্ট অ্যান্সার ডি, 0.65, আশা করা যায় ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন 35, ভালো কোশ্চেন। দ্য ম্যাগনেটিক বেয়ারিং অফ আ লাইন এ বি ইজ সাউথ 28 ডিগ্রি ইস্ট, ইফ দ্য ডিক্লিনেশন অ্যাট দ্য লোকেশন ইজ 8 ডিগ্রি ওয়েস্ট, দ্য ট্রু বিয়ারিং অফ দ্য লাইন এ বি আমাকে বের করতে বলেছে। এ বি লাইনের ট্রু বিয়ারিং বের করতে বলেছে, যেটা আমি করি এবং এটাই কারেক্ট প্রসেস, নাহলে ভুলার চান্স থাকে। হোল সার্কেল বিয়ারিং এ কনভার্ট করে দাও, ঠিক আছে। কিরকম হবে? আমি প্রথমে এ বি যদি আমার লাইন হয় এবং তাকে কি বলেছে? সাউথ 28 ডিগ্রি ইস্ট, মানে সাউথের থেকে এটাকে মেজার করা হয়েছে, এটা 28 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমার হোল সার্কেল বিয়ারিং কি হবে? 180 থেকে মাইনাস করলে 152 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা কি জানি? ট্রু বিয়ারিং মানে হচ্ছে প্লাস মাইনাস, মানে ট্রু বিয়ারিং ইকুয়াল টু ম্যাগনেটিক বিয়ারিং প্লাস মাইনাস ডিক্লেশন, ঠিক আছে। ইস্ট হলে পজিটিভ, ওয়েস্ট হলে নেগেটিভ, ক্লিয়ার। তো তাহলে আমাকে কি করতে হবে? সিম্পলি মাইনাস করে দিলে 144 ডিগ্রি বের হচ্ছে। 144 ডিগ্রি, এটাকে আবার কনভার্ট করে দিলে অবশ্যই সাউথ ইস্টে হবে, আর সাউথ ইস্ট 36 ডিগ্রি, ঠিক আছে। তো আমার কারেক্ট অ্যান্সার সি। এখানে একটা বিষয় বলার আছে, চলো বলে দেই। এটা তো আমরা জানি টু বিয়ারিং মানে ম্যাগনেটিক বিয়ারিং প্লাস মাইনাস ম্যাগনেটিক ডিক্লিনেশন, ঠিক আছে। ইস্ট হলে পজিটিভ, ওয়েস্ট হলে নেগেটিভ, এটা আমরা সবাই জানি। এবার আমরা এখানে অনেকে কি করবো? টু বিয়ারিং ইকুয়াল টু তাহলে 28 ডিগ্রি। এবার কি করবো? এইটা যেটা আছে হোল সার্কেল বিয়ারিং এ কনভার্ট না করে আমরা অনেকে কি করবো? কিউবিতে কোয়াড্রেন্টাল বিয়ারিং এই বসিয়ে দিব। তাহলে 28, এবার যেহেতু ওয়েস্ট আছে তো -8 অ্যান্সার কিন্তু 20 ডিগ্রি হয়, তাহলে সেই হিসাবে টু বিয়ারিং এর অ্যান্সার হয় সাউথ 20 ডিগ্রি ইস্ট, ঠিক আছে। অপশন কিন্তু আছে বিতে, ঠিক আছে। কিন্তু এইটা কিন্তু হবে না, রং প্রসেস, ঠিক আছে। আমাকে হোল সার্কেল বিয়ারিং কনভার্ট করতে হবে। এটা তো করা যাবে, কিন্তু এটাতে কি আছে? ম্যাগনেটিক ডিক্লিনেশন যেটা আছে প্লাস মাইনাস, ওটা কিন্তু আমার ওর পজিশন অনুযায়ী কোন কোয়াড্রেন্টে আছে সেই হিসাবে ইস্টটা পজিটিভ নেগেটিভ হতে পারে বা ওয়েস্টটা পজিটিভ নেগেটিভ হতে পারে। যেরকম এখানে আমি দেখাচ্ছি রেড কালার দিয়ে, তোমরা দেখো যে এইটা যদি আমার এ বি হয় কোন একটা লাইন, ঠিক আছে, যার ম্যাগনেটিক বিয়ারিং দেওয়া আছে, এবারে ডিক্লিনেশন কি বলেছে? ওয়েস্টে, ঠিক আছে। তাহলে এর মধ্যে যেটা এই যে ডাব্লিউ ডিগ্রি যেটা 8 ডিগ্রি আছে, সেটা কিন্তু এর সাথে কি হয়ে যাচ্ছে? পজিটিভ ডিরেকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য কোয়াড্রেন্টে অনুযায়ী পজিটিভ বা নেগেটিভ হবে কিন্তু। তো ওইটা যদি আমরা ফলো করি তাহলে আমাকে কিন্তু হোল সার্কেল বিয়ারিং এ কনভার্ট করে করতে হবে। আশা করা যায় মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট 36, in 4 meter leveling staff, ভালো কোশ্চেন। 4 meter leveling staff, the thickness of the graduation of the scale, ঠিক আছে, থিকনেস জানতে চেয়েছে। এবার লেভেলিং স্টাফ আমরা জেনারেলি জানি 3 মিটারের হয় অথবা 4 মিটারের হয়, এবং ফোল্ডিং গুলো হলে 1 মিটার 1 মিটার করে ফোল্ডিং হয়। 3 মিটারের ক্ষেত্রে 3টা ফোল্ডিং দেখা যায়, 4 মিটারের ক্ষেত্রে 4টা ফোল্ডিং আমরা ফোল্ড করে তারপর 1 মিটার 1 মিটার করে বের করি, জানি। তো চলো তোমাদেরকে একটু স্টাফ রিডিং পড়া শেখাই। তো আমি এখানে স্টাফগুলো দেখিয়েছি, রিডিং শো করাচ্ছে, ক্লিয়ার। এবার কোশ্চেনটা হচ্ছে দেখো, এই যে 0.1 মিটার আছে, এবার এখানে কি আছে? 0.2 মিটার, ঠিক আছে। এবার এর মধ্যে টোটাল 20টা ডিভিশন আছে। 20 বলতে সাদা কালো মিলিয়ে, ঠিক আছে। তোমরা কাউন্ট করবে, স্ক্রিনশট রেখে দাও, পরে কাউন্ট করবে। এখানে 20 মানে 10 + 10 করে আছে, 10টা সাদা 10টা কালো, ঠিক আছে। এবার এর মাঝখানে গ্যাপ কত? 0.1 মিটার 0.1 মিটার 0.2 মিটার, তাহলে গ্যাপ কত? 0.1 মিটার। তাহলে এইটাকে যদি আমি 20 দিয়ে ডিভাইড করি
ঠিক আছে, সরি 20/0.1, না ঠিকই আছে, 0.1 মিটারকে আমি 20 দিয়ে ডিভাইড করবো, তাহলে আমি এক একটা ডিভিশন পেয়ে যাব। তো এখানে এক একটা ডিভিশন পেলে আমরা কত পাই, 5 করে, কারণ 0.005 মিটার পাবো। ক্লিয়ার? তো 5 করে, তাহলে এক একটা গ্রাজুয়েশন কত, 5 করে। যেরকম এখানে রিডিং শো করতে বলেছে এখান থেকে এই অবধি, ঠিক আছে, কত হবে বলেছে, তাহলে এখানে থাকা মানে এখানে কি 0.2 মিটার, 0.2 মিটার মানে একটা কালো আর একটা সাদা বাদ দিয়ে দিই 0.2 থেকে, তাহলে 0.2 এর থেকে তাহলে আমি বাদ দেবো কত, 0.2 মিটার মাইনাস দুটো হয়েছে, দুটো মানে আমার হচ্ছে 0.01 মিটার, ঠিক আছে। 5 করে, 5 করলে হচ্ছে 10 মানে কত, 0.01 মিটার। তো অ্যান্সার হয় কিন্তু 0.190 মিটার, ঠিক আছে, দেখো তাই আছে অ্যান্সার। ক্লিয়ার? বা তুমি যদি এদিক থেকে কাউন্ট করো, কাউন্ট করলেও তোমরা দেখতে পাবে কিরকম, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18, ঠিক আছে, টোটাল 18টা আছে, মানে সাদা কালো মিলিয়ে, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার হবে বি। আশা করা যায় বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 37। ইন দ্য স্টেডিয়াম মেথড অফ ট্যাকোমেট্রিক সার্ভিং, দ্য হরাইজন্টাল ডিস্টেন্স ডি ফ্রম দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস অফ দ্য ইনস্ট্রুমেন্ট টু দ্য স্টাফ স্টেশন ইজ গিভেন বাই, ঠিক আছে। তো চলো দেখে নিই, এটা আমরা জেনারেল ফর্মুলা জানি, ডি হরাইজন্টাল ডিস্টেন্স ইকুয়াল টু এফ বাই আই ইন্টু এস প্লাস এফ প্লাস ডি, যেখানে এফ প্লাস ডিটাকে বলা হয় অ্যাডিটিভ কনস্ট্যান্ট আর এফ বাই আইটাকে আমরা ধরি মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট, ঠিক আছে। যেখানে এফ হচ্ছে ফোকাল লেংথ, আই হচ্ছে স্টেডিয়া ইন্টারসেপ্ট, ঠিক আছে, আর এসটা হচ্ছে স্টাফ ইন্টারসেপ্ট। এবার এইখানে এই দুটো এবং এই দুটো কনস্ট্যান্টকে বলা হয় ট্যাকোমেট্রিক কনস্ট্যান্ট। তো ফার্স্টেরটাকে যদি আমি K1 ধরি কনস্ট্যান্ট আর পরেরটাকে কনস্ট্যান্ট K2 ধরি, তাহলে আমার রিলেশন কি হচ্ছে, K1s প্লাস K2, অবভিয়াসলি কারেক্ট অ্যান্সার এ। যেখানে বলে দিয়েছে when K1 K2 টা অ্যাপ্রোপ্রিয়েট, ই কনস্ট্যান্ট ব্যাপারটা বুঝলাম না, এটা মনে হবে না, অ্যাপ্রোপ্রিয়েট কনস্ট্যান্ট এন্ড এস ইজ দ্য স্টাফ ইন্টারসেপ্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 38। A soil sample has a porosity of 40%, specific gravity দেওয়া আছে 2.7 আর dry density আমাকে বের করতে বলছে। চলো, তো n দেওয়া আছে, g দেওয়া আছে, আমি e বের করে নিলাম, 0.67 বের হবে ভয়েড রেশিও। এবার গামা d ইকুয়াল টু আমরা জানি g বাই 1 প্লাস e বাই গামা w, আমি গামা দিয়ে ধরলাম, অ্যাকচুয়ালি এটা ডেনসিটি বের করতে বলছে মানে রো এর রেসপেক্টে, ঠিক আছে, গামা দিয়ে ধরলে হবে, আমাকে ইউনিট মানে সাবধানে থাকতে হবে। তো এখানে ভ্যালুটা বসিয়ে দিলাম, গামা w টা 1 বসালাম, তার কারণ এখানে দেখো অপশনগুলো দেখো গ্রাম পার সিসিতে আছে, তো আমার হচ্ছে ওয়াটারের ইউনিট হচ্ছে 1 গ্রাম পার সিসি, ঠিক আছে। তো অ্যান্সার করলে 1.62 বের হয়। তো চলো কারেক্ট অ্যান্সার ডি, আশা করা যায় ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 39। আইডেন্টিফাই দ্য ম্যাক্সিমাম ইউনিফর্মলি গ্রেডেড সয়েল ফ্রম দ্য ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট অফ দ্য সয়েল গিভেন বিলো। ভালো কোশ্চেন সয়েল মেকানিক্সে। তো আমরা জানি ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট CU D60/D10, এটা আমরা জানি। এবার নোট ডাউন করে নিতে পারো, যদি সিও এর ভ্যালু অ্যাপ্রক্স 1 হয় তখন সয়েলকে ইউনিফর্ম গ্রেডেড সয়েল বলে, আর 1 থেকে যদি সয়েলের মধ্যে থাকে তাহলে তাকে পোরলি গ্রেডেড বলে, কোনো কোনো বই 4ও লেখা থাকে, আর যদি 6 বা 4 এর বেশি হয় তখন সয়েলকে ওয়েল গ্রেডেড বলে। এবার ইউনিফর্ম গ্রেডেড সয়েল বলছে, তাহলে ওর ম্যাক্সিমাম ভ্যালু কি হতে পারে অপশনগুলোর মধ্যে, তো 1.3, কারণ 1.3 মানে অ্যাপ্রক্স 1, বাকি অপশনগুলো কোনো মতেই হবে না, কারণ এগুলো সব 6 এর থেকে বেশি, তার মানে এগুলো সব ওয়েল গ্রেডেড সয়েল। চলো নেক্সট কোশ্চেন 40। ফর আ কোর্স এন্ড উইথ ভয়েড রেশিও, না এটা কোর্স স্যান্ড হবে, হ্যাঁ ঠিক আছে, ফর আ কোর্স স্যান্ড উইথ ভয়েড রেশিও অফ 0.68 এন্ড স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিড 2.68, ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বের করতে বলছে। এগুলো রিপিট কোশ্চেন, কারণ এই আগে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্টের কোশ্চেন আসছে, আমার ঠিক মনে নেই, ওই 2014 বা 12এও এরকম সেম কোশ্চেন ছিল, ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বের করতে বলেছিল। কিছু না, ফর্মুলা আইসি ইকুয়াল টু জি মাইনাস 1/1 প্লাস এই সব এক্সামেই দেয়, বসিয়ে দাও শুধু ভ্যালু, বসিয়ে দিলে এটা 1 অ্যান্সার বের হয়। তো দেয়ারফর কারেক্ট অ্যান্সার উইল বি বি। তো টোটাল আমার 25টি কোশ্চেন কমপ্লিট হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা নিয়মিত আমার চ্যানেল ফলো করে তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে কমেন্ট করছে তাদের অসংখ্য ধন্যবাদ। যদি কোনো এরর বা কোনো মিস্টেক থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি রেকটিফাই করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ।